তো দিস ইজ দ্য সিম্পল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, যেটা আমরা মেইনলি কি বলছি, একটা প্রোক্যারিওটিক সেল, তাই তো? আমরা ডিফারেন্স আগে পড়ে নিয়েছিলাম, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল। তো কোন সেলটা আগে এসছে পৃথিবীতে? প্রোক্যারিওটিক সেল, মানে ব্যাকটেরিয়া। তো এই যে ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ, ব্যাকটেরিয়ার কটা ওয়াল? 3 ওয়াল। আউটসাইড ওয়াল তার নাম কি? গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স হচ্ছে থিকার ওয়াল হতে পারে বা থিনও হতে পারে। যদি মোটা সোটা হয় তখন কি হবে? তার নাম হয়ে যাবে ক্যাপসুল। খেয়ে ফেলবি না আবার, এটা মোটা একটা রিজিড লেয়ার। আবার এটা যদি থিন হয় তার নাম কি হয়ে যাবে? স্লাইম লেয়ার। স্লাইম লেয়ার নাম হয়ে যাবে। আচ্ছা, এই যে গ্লাইকোক্যালিক্স আছে, এটা হচ্ছে বেসিক্যালি এনভায়রনমেন্টে কেন দরকার পড়লো? এই ব্যাকটেরিয়া এসছে পৃথিবীর কখন? সেই প্রিমিটিভ ডাইনোসরের মৃত্যুটাও ব্যাকটেরিয়া দেখেছে, তাই না? কারণ ব্যাকটেরিয়া তো প্রথমে এসছে, ডাইনোসর তার অনেক হাজার বছর পরে এসছে, তারা মরে গেছে, ব্যাকটেরিয়া বসে বসে দেখেছে। তারা মরে গেলেই উঠে যা, মানুষ আসবে তাদেরকে বলবে, নীরব সাক্ষী থেকেছে। পিডব্লিউ বাংলা, ঠিক আছে? তো যাই হোক, তো এই লেয়ারটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার। তারপরের লেয়ারটা সেল ওয়াল। দেখ, নেচারে অ্যাডভার্স কন্ডিশনে যারা থাকে, কারা থাকে? ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাস থাকে, অ্যালগি থাকে, প্ল্যান্টও আছে, কারণ প্ল্যান্টের জল দরকার পড়ে। তো এইগুলো কি হয়, প্লাজমোলাইসিস হয়ে যাওয়ার চান্স থাকে। প্লাজমোলাইসিস পড়েছিস তোরা নিশ্চয়ই ছোটবেলায়, ওই যে পটেটো অসমোস্কোপ পড়েছিস, একটা আরবিসি কে জলে ফেলে দিলে বাস্ট করে যেতে পারে, পড়েছিস কেন? কারণ আরবিসির মধ্যে জলটা কি কম থাকে, বাইরে জল বেশি ছিল, জল ঢুকে পড়লে ওটাকে ফুলিয়ে বাস্ট করে দেয়। সো দ্যাট ইজ প্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস, এগুলো পড়েছিস, জল বেরিয়ে আসতে পারে। তো যদি চারদিকে যদি সেল ওয়াল দেওয়া থাকে, সেলটা বাস্ট হবে না, সেলটা বাস্ট হবে না। আচ্ছা, তো নেক্সট ওয়ালের নামটা কি ছিল? সেল ওয়াল। তো সেল ওয়াল কাদের থাকে বলে দিলাম। আর বাকিদের তো অ্যানিমেলের সেল ওয়াল নেই কেন? অ্যানিমেলও তো থাকে, অ্যাডভার্স কন্ডিশনে অনেক অ্যানিমেল থাকে, অ্যাকোয়াটিক জলেও তো থাকে। আমরা লোকোমোশন করতে পারি, পালিয়ে যেতে পারি অ্যাডভার্স কন্ডিশন থেকে, আমরা দূরে চলে যেতে পারি, তাই না? জুলে যাবেটা কত দূর? সে তো জলেই থাকবে, সে কি ম্যারাথন দৌড়তে পারবে? ওরা তৈরি হয়েছে কখন ভাব, প্রিবায়োটিক কন্ডিশন, যখন টেম্পারেচার অনেক ছিল, যখন রেশিয়াস ছিল প্রচুর, তাই না? তো সেরকম কন্ডিশনে তৈরি হয়েছে, তাদের প্রোটেকটিভ শিল লাগবে তো। সমুদ্র, তা এরিয়া উপর স্যালিনিটি, টেম্পারেচার, সমুদ্রের টেম্পারেচার নেই, বুঝেছিস? তো সেল ওয়াল দরকার ওদের, কারণ কি, নইলে কি সেলটা বাস্ট করতো। সেলটা যাতে বাস্ট না করে, সেলটা রেজিড থাকে, ঠিকঠাক থাকে, সেই জন্য মোস্ট অফ দ্য স্পিসিস গুলোতে আমরা কি দেখতে পাই? সেল ওয়াল। তো ব্যাকটেরিয়া তো একটা আছে, সেল ওয়াল থাকবে। আচ্ছা, ব্যাকটেরিয়াল সেল ওয়ালের কম্পোনেন্ট কি বলে দিয়েছিলাম? পেপটাইড ও গ্লাইকেন। আগে লিখিয়ে দিয়েছি, সো পেপটাইড ও গ্লাইকেন কম্পোনেন্ট থাকবে। তার ভেতরে স্ট্রাকচারের নাম কি? সেল মেমব্রেন, তাই তো? হ্যাঁ, সেল মেমব্রেন, আর একটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। আচ্ছা, সেল মেমব্রেন, যত লিভিং সেলস আছে সবার বডিতে সেল মেমব্রেন থাকবে, অল লিভিং সেলস। ভাইরাসকে আমরা ধরবো না, কারণ ভাইরাস হচ্ছে সেলুলার প্রপার্টি, বডির বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই, বুঝেছিস? বডির বাইরে সে একবারে ডেড বডি। যখন বডির ভেতরে ঢুকবে তখন খেলা দেখাবে, খেলা হবে ভেতরে, বাইরে নেই, বাইরে গন, এখন বাইরেই আছে সব। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। সেল মেমব্রেনটাই ইনফোল্ডিং করেছে, দেখ ভেতরের দিকে ফোল্ডিং হয়েছে না, এখানে দেখতে পাচ্ছিস, ইনফোল্ডিং করে এখানেই একটু স্ট্রাকচার বানিয়েছে, সেটার নাম হচ্ছে মেসোজোম। এই মেসোজোম ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই মেসোজোমের মধ্যেই বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো হয়। বায়োকেমিক্যাল রিয়াকশন করে কি করে? এনার্জি জেনারেট করে, এটিপি। বাঁচতে গেলে সবার কি চাই? ব্যাটারি চাই, পাওয়ার দেবে তো। তো পাওয়ার হাউস, এর ক্ষেত্রে কি, মেসোজোম ইজ দ্য পাওয়ার হাউস অফ ব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটিক সেল। এইটা হচ্ছে মেসোজোম, বুঝেছো? এখানে প্রোটিন সিনথেসিস করবে, কে করবে? রাইবোজোম এসে। এদের মধ্যে রাইবোজোমও আছে। এই রাইবোজোমটা আমরা কি ধরনের বলে দিয়েছিলাম? 70S টাইপের রাইবোজোম, রাইট? আর কি রয়েছে? সার্কুলার ক্রোমোজোম রয়েছে, রয়েছে কিনা? তোরা কখনো আরএনএর নাম শুনেছিস?
রাইবোনিউক্লিক অ্যাসিড। নর্মালি আমরা কি জানি, ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, বুঝলে? আবার এই আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, এটা নর্মালি আমরা সবাই জানি, মানে তোরাও জান। ডিএনএ থাকে আমাদের বডিতে, ডিএনএ কি তৈরি হয় আরএনএ। ডিএনএ ফুল হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, বুঝেছো? ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড, আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। যে কোনো জিনের এক্সপ্রেশন হচ্ছে প্রোটিন লেভেলে হয়। মানে কিরকম, ধর তুই একটা কিছু খাবার খেলি, একটা সুন্দর একটা লেগ পিস অফ মাটন খেলি, তো খেলে কি হবে, তার মধ্যে কি আছে, লট অফ ফ্যাট, লট অফ প্রোটিন আছে। তো সেটা কি করতে হবে, ভাঙতে হবে। তো ভাঙার জন্য কি চাই, এনজাইম চাই। আর সেই এনজাইম তৈরি হবে কোথা থেকে, ডিএনএ থেকে। ডিএনএ প্রথমে আরএনএ তে ভাঙবে, মেসেঞ্জার আরএনএ আসবে, মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। সেই প্রোটিনটা এলে গিয়েই ফাংশন করবে। তো ফাংশন বা এক্সপ্রেশন কোন লেভেল হচ্ছে, প্রোটিন লেভেল। শুধু জিন থাকলে হবে না, জিনটাকে এক্সপ্রেসও করতে হবে, বুঝেছো? তো পৃথিবীতে প্রথমে আরএনএ তৈরি হয়। ফার্স্ট যখন তৈরি হয়, মোস্ট অফ দা অর্গানিজমের ক্ষেত্রে আরএনএ থাকে। কিন্তু আরএনএ স্টেবল নয়, ইজিলি ভেঙে যেতে পারে। ইভেন এই যে হাত, এই হাতের যে নখ দেখতে পাচ্ছিস, নখের আরএনএস বলে একটা কম্পোনেন্ট তৈরি হয়, কি হয়, আরএনএস। এই আরএনএস কি করে, আরএনএ গুলোকে ভেঙে দিতে পারে। যারা কথায় কথায় হাত ধোয়, একটু কিছু দেওয়ার লেগেছে হাত ধুয়ে এলো সব করে, হয় এরকম অনেক আছে কিছু লোক আছে। দেখবি অনেকে দেখতে পাওয়া যায় মার্কেটে, খুব রেয়ার পাওয়া যায়, এগুলো রেয়ার স্পিসিস। কি হয়, মানে কিছুতেই হাত লেগে গেলে ভালো করে কিছুতেই লাগলে হাত ধোয়। এটা কিন্তু ইমিউনিটির জন্য ভালোই নয়। কারণ নেচার কি করে রেখেছে, এই হাতেই লট অফ আরএনএস রেখেছে। আরএনএস একটা এনজাইম, যদি আরএনএ কোনো কন্টেনিং প্যাথোজেন চলে আসে, ওর আরএনএ গুলো কেটে দেয়, সে মরে যাবে। কিন্তু হাত যদি মুছে ধুয়ে রাখিস, আরএনএস থাকবে না। আরএনএস না থাকলে কি হবে, তারা বলে বাহ আরএনএস তো নেই, লাফি লাফি নাচি বেড়াবে। এবার কোশ্চেন, স্যার হাত ধোবো না? হ্যাঁ হাত ধোবে, খাওয়া টাওয়ার আগে হাত ধোবে। কিন্তু ওই পিটপিটে টাইপের, ওই পিটপিটে বুড়ি টাইপের হয়, কোথাও হাত লাগলো আর ওই রকম করতে যেও না। তারা প্রচুর পেট খারাপই ভোগে ফার্স্ট অফ অল। কেন ভোগে, কারণ ওই অত হাইজিন বডির জন্য ভালো না, রাইট? এটাই ঠিক। দেখবি বস্তিতে যে ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে, খেলা ফুটবল কাদা মাদা মেখে একাকার, তুই যা, তুই দুবার শুধু কাদা মারতে ঘুরে আয়। কেন, তোর ইমিউনিটি অনেকটা নিচে নেমে গেছে, অ্যালার্জিক রেসপন্স বডি করবেই। আর ওরা ওইগুলো এক্সপোজার হয়ে হয়ে কোনো কিছু আসে না। এই যে কলকাতার মানুষ লাস্ট 10 থেকে 15 বছর ধরে ভাগাড়ের মাংস খেয়েছে, খেয়েছে, এটা প্রুফ। ওর যে যে ভাগাড়ের মাংস সরবরাহ করতো সে জেলে গেল, কি ডেড বডি, মানে ডেড বডি মানে গরু টরু যারা সব, মাটন মুরগি, মরা মুরগি, এইগুলো এই যে কেএফসি সুন্দর খা ধরা পড়েছিল, মরা মুরগি চলে আসে, তুই বুঝতেও পারবি না। আমরা খেয়েছি, আমিও খেয়েছি। ইভেন বড় বড় রেস্টুরেন্টেও নাম এসেছিল যারা যারা এদের প্রোডাক্ট নেয়। তো সেগুলো আমরা খেয়ে বেঁচে রয়েছি, তার মানে কি, আমাদের মধ্যে ওই স্পিসিসের এগেনস্টে, ওই যে প্যাথোজেন গুলোর এগেনস্টে ইমিউনিটি ক্রিয়েট হয়ে গেছে। এই জন্য করোনা পিরিয়ডে বা কোনো এরকম এন্ডেমিক পিরিয়ডে বাঙালিকে মারা খুব মুশকিল। কারণ কি, ইমিউনিটি অনেকটা স্ট্রং হয়ে গেছে, কাইন্ড অফ ভ্যাকসিনেশন, ইমিউনাইজেশন, এটাকে বলে ইমিউনাইজেশন। কোনো কিছু মাস এক্সপোজার হলে তখন ইমিউনাইজেশন হয়ে যায়। করোনা প্রথম প্রথম যখন এসেছিল, তখন প্রচুর লোক মরছিল। 3-4টে ওয়েভস এর পর এখন করোনা আসে, নর্মাল জ্বর হয়, বাড়ি চলে যায়, কিছু হয় না। কেন হয় না, কারণ ইমিউনাইজড হয়ে গেছে বডি, বডি চিনে ফেলেছে যে ও ও তো করোনা, ঠিক আছে আসুক থাপড় মারো বেটার। কিন্তু আগে বুঝতে পারতো না, সেই জন্য কি সে থাপড় মেরে যেত দুমদাম করে। এটাই হয়, ওই জন্য এন্ডেমিক, যখনই এরকম প্যান্ডেমিক কন্ডিশনে, এরকম কলেরা যখন এসেছিল, মানে শহরের পর শহর, মানে তখন তো গ্রাম ছিল, শহর কম ছিল, গ্রামের পর গ্রাম কলেরায় মানুষ মরে যেত। মার্স এসেছিল, আমরা যেটা দেখেছি সেটা সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোমসটা, যেটা হচ্ছে করোনা। এরকম মেডিটেরিয়ান অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম ছিল মার্স। হ্যাঁ এরকম অনেক এসেছিল, প্লেগ। ইউরোপিয়ান কান্ট্রিতে কি, ওরা তো হাইজিন মেনটেন করে, তাই ওদের কলেরা ফলেরা যায়নি, ওদের প্লেগ ছড়িয়েছিল, প্রচুর প্লেগ, মানুষ মরে যেত। ক্লু। হ্যাঁ, তো এইগুলো এখন আর কি, বারবার 2-4 বার এক্সপোজার হয়ে গেলেই বডি সেটাকে চিনে ফেলে, ও এটা এই, একে মারার জন্য আমার এই অস্ত্র চাই, রেডি করে ফেলেছে, বডি ইমিউনাইজড হয়ে যাবে। তো এটা একটা নর্মাল প্রসিডিং। তো ব্যাকটেরিয়া ঠিক তেমন, ব্যাকটেরিয়া যখন কোনো অ্যান্টিবায়োটিক এগেনস্টে চলে, অ্যান্টিবায়োটিক নাম শুনেছিস তো, কি বল, হ্যাঁ জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাই, আর কিছু ভাবে শুনেছিস অ্যান্টিবায়োটিক অনলাইন? দেখ জিনিসটা একটু গল্প আছে, কিন্তু শিখতে হবে। অ্যান্টি মিনস এগেনস্ট, বায়ো মিনস লাইফ।
সো এমন একটা কেমিক্যাল যে লাইফের এগেনস্টে কাজ করে। কোন লাইফ? কার লাইফ? প্যাথোজেনের লাইফ। প্যাথোজেন মানে মোস্ট অফ দ্য যাদের সেল ওয়াল থাকে। কিরকম? কিছু ফাঙ্গাস আছে, ফার্স্ট এরকম ডিসকভার হয়েছিল অ্যান্টিবডি কিভাবে দেয়, স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন কিভাবে ডিসকভার করেছিল, ব্যাকটেরিয়াল কালচার করছিল, মানে ব্যাকটেরিয়া গ্রো করাচ্ছিল, দেখছিল কোনো কোনো জায়গায় ব্যাকটেরিয়া গ্রোই করছে না। তখন চিন্তায় পড়ে গেল কেন হচ্ছে না এই জায়গায় ব্যাকটেরিয়া গ্রো। তখন ওইখানে এরিয়ায় দেখলো কিছু মোল্ড পাওয়া গেল। মোল্ড ছিল পেনিসিলিয়াম নোটেটা, পেনিসিলিয়াম নোটেটা ফাঙ্গাস। ওটা পেলো, দেখলো ফাঙ্গাস এক ধরনের কেমিক্যাল রিলিজ করছে, যে কেমিক্যালটা ব্যাকটেরিয়াকে গ্রো করতেই দিচ্ছে না। তাহলে ওই কেমিক্যালটা ব্যাকটেরিয়া গ্রো করতে দিচ্ছে না, তাহলে সেই কেমিক্যালটা আইসোলেট করে তার নাম দিয়েছিল পেনিসিলিন। বুঝেছো? মোল্ড মানে কি? মানে হচ্ছে ফাঙ্গাসের একটা গ্রুপ, যেরকম ব্যাকটেরিয়া কলোনি বলা হয়, ওটা ফাঙ্গাসের। ফাঙ্গাস আরামসে বাড়িতে দেখতে, রুটি খাস, রুটিকে ছোট্ট করে নিয়ে বাথরুমের কোনায় রেখে দে। কেন বাথরুম? কারণ ওখানে ময়েশ্চার এরিয়া। কোনায় রেখে দে, 2-3 দিন পর দেখ সুন্দর সুন্দর কালারের ডিফারেন্ট ডিফারেন্ট ফাঙ্গাসের স্পোর পেয়ে যাবে। সব থেকে দেখতে পাওয়া যায় লেবু। লেবু কোনো জায়গায় রেখে দে, একটা সাইড দেখি সুন্দর করে ফাঙ্গাস গ্রো করতে শুরু করেছে। এই যে তোরা পেঁয়াজ খাস, পেঁয়াজ যদি কালো কালো ছোপ থাকে, ওটাও একটা ফাঙ্গাস। আমরা কালো ছোপ না দেখেই খেয়ে নিই, প্রপার ওয়াশও অনেকে করে না, বুঝতে পারে না তো কালো ছোপটা ভালো করে ক্লিন করতে, কারণ ওর মধ্যে কি থাকে? ফাঙ্গাস থাকে। সো এইগুলো সব ফাঙ্গাস। এবং সব থেকে রুটি ফুটিতে অনেক মানে দেখতে পাবি সুন্দর সুন্দর স্পোর হয়ে গেছে, লম্বা লম্বা লাঠির মতো হয়ে গেছে। যদি একটু ম্যাগনিফাইং গ্লাসে দেখিস সুন্দর সুন্দর স্ট্রাকচার দেখতে পাবি। তো এগুলো দেখবি, হ্যাঁ, খেয়ে ফেলবি না, দেখে ফেলবি। তো যাই হোক, তো এই যে কথাটা মেন বক্তব্যটা যেটা আসছে সেটা হচ্ছে এই প্লাজমিড। এইখানে নেক্সট স্ট্রাকচারের নাম হচ্ছে প্লাজমিড, যার সঙ্গে অ্যান্টিবায়োটিকের গল্প আছে। এটার নাম হচ্ছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার মধ্যে এই প্লাজমিড নাম্বার ভ্যারি করে, মানে একটা দুটো তিনটে মানে 100টা পর্যন্ত থাকতে পারে। প্লাজমিডের মধ্যে কি থাকে আমি কি বললাম? এই যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক তৈরি কে তৈরি করে? মাইক্রোবস তৈরি করে। মাইক্রোবস মানে যারা মাইক্রোস্কোপিক অর্গানিজম। সেই অ্যান্টিবায়োটিক এফেক্টেড কে হয়? ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া একদিন মিছিল করলো, মিটিং করে সব ডিসাইড করলো যে এমন কিছু আমাদের করতে হবে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। তখন ব্যাকটেরিয়া কি করলো? ঠিক আছে, অ্যান্টিবায়োটিক আসছে, আমরা অ্যান্টিবায়োটিকের এগেনস্টে একটা অ্যান্টিডোট তৈরি করব। এমন কিছু তৈরি করব অ্যান্টিবায়োটিকটাকে ভেঙে দেওয়া যায়, অ্যান্টিবায়োটিক কিছু করতে পারবে না। তো সেটা করতে গেলে কি চাই? জিন চাই। কারণ যে কোনো প্রোটিন কখন থেকে কোথা থেকে আসবে? জিন থেকে আসবে। তো সেই জিনগুলো রেজিস্ট্যান্ট জিন, সেই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কোথায় থাকলো? প্লাজমিডের মধ্যে রেডি করা থাকে। অ্যান্টিবায়োটিক খাওয়ায় কেন? মরবে না? বলছি, মোস্ট অফ দা কেসে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। যেমন এখন আর মার্কেটে পেনিসিলিন নামক কোনো অ্যান্টিবায়োটিক মার্কেটে পাওয়া যায় না। কেন? কারণ ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া পেনিসিলিনে কিছু হবে না, নাচবে নাচবে গান করবে, কিছু হবে না। কারণ কি? রেজিস্ট্যান্ট হয়ে গেছে, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট করে ফেলেছে। সো মোস্ট অফ দা ব্যাকটেরিয়া কি করছে? রেজিস্ট্যান্ট হয়ে গেছে কার এগেনস্টে? এই অ্যান্টিবায়োটিক। তাই তো সার্ভাইভ করতে পারছে না, তো সে মরে যেত। কারণ মাইক্রোস তো, এই ফাঙ্গাস বা মাইক্রোস গুলো তো মার্কেটে প্রচুর, মানে এনভায়রনমেন্টে, তো তারা তো গ্রো করবে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। সেটা ব্যাকটেরিয়ারা ডিসাইড করেছে আমাদের অ্যান্টিডোট তৈরি করতে হবে, নিজের বডিতেই রেখেছে। কার সাথে? প্লাজমিডের মধ্যে রেখেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, যার জন্য ওই অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়াকে মারতে পারে না। এই জন্য মার্কেটে অ্যান্টিবায়োটিকের নাম্বার খুব শর্টেজ, 7 থেকে 8 ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। এর আমাদের ঘরে কি হয়? কিছু হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। একটু জ্বর হয়েছে, মা খুব টেন, ওরে বাবা আমার বাচ্চাটা, সোনা বাচ্চাটা হারিয়ে যাবে, আর অ্যান্টিবায়োটিক চালু করে দিল। এটাই ভুল। সব থেকে বড় ভুল মা করে বসলো, কি করলো? অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করলো। এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার সঙ্গে সঙ্গে এক্সপোজার যত বেশি হবে, কিছুদিন পর ব্যাকটেরিয়া শিখে যাবে যে এই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে কি করে লড়তে হয়। মাথায় ঢুকলি? তোর তো দরকার ছিল না বডিতে, কিন্তু একটু সর্দি কাশি হতেই অ্যান্টিবায়োটিক চার্জ হয়ে গেল। ওই জন্য ডক্টর যারা হয় তারা জেনারেলি 2-3 দিন দেখে, তারপরে একবার সারছে না তখন অ্যান্টিবায়োটিক দেয়। কিন্তু তুই তো বাড়ির থেকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিলি। তখন কি হয়? ওই অ্যান্টিবায়োটিককে দেখে দেখে বডি রেজিস্ট্যান্ট হতে শুরু করে, মানে ব্যাকটেরিয়াল বডি। আরো একটা বড় বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিকটা কোর্স হয় 5 দিন বা 3 দিনের। আর আমরা একদিন খেলাম, শরীরটা ভালো ভালো লাগলো, আর খেলাম না। এবার কি হলো? ব্যাকটেরিয়াল কিছু ওল্ড এজ পপুলেশন যারা ছিল তারা ওইটাতে মরে গেল, ইয়াং পপুলেশন তারা মরেনি। তারা কি করে? যুবসাথী পেয়ে ছুটে বেড়াচ্ছে। ঠিক সেরকম আর কি, ওরা ওই এক্সপোজারে বললো ঠিক আছে ওই এই অ্যান্টি ডোটটা তো তৈরি করতে হবে, তো আমরা দেখছি।
তৈরি করে ফেলেছে। এবার তারা কি করছে, গ্রো করা শুরু করে দেবে। সার্টেন টাইমের পর তোর যদি বডিতে সত্যিকারের দরকার পড়ে, এরকম ধরো ব্যাকটেরিয়া প্রচুর গ্রো করে গেছে, তখন কি হবে, ওই অ্যান্টিবায়োটিক ডক্টর দেবে। ডক্টর তো জানে না তোর কোনটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তখন তোর কি হবে, মরে যাওয়ার চান্স থাকে। অ্যাকচুয়ালি কি হয়, ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কার কি হয়েছে সেগুলো সব কার্ড আছে। মানে যেমন আমাদের এটিএম কার্ড হয় না, ওই ধরনের কার্ড আছে। তুই ওষুধ দোকানে যাবি, তোর এই কোন কোন ওষুধ তোর জন্য রেজিস্ট্যান্ট সেটা ওই কার্ডে ওরা মেনশন করে রাখে। তখন মেডিসিন শপে স্ক্র্যাচ করে দেবে, তো দেখে নেবে এই ওষুধগুলো ওর জন্য রেজিস্ট্যান্ট, সুতরাং এই ওষুধগুলো তার কারো কাজেই লাগবে না, তাকে অন্য দাও। আমাদের ডাক্তাররা কি করে, এটা খেয়ে 7 দিন পরে আসবেন, দেখছি। এবার 7 দিন দেখি ভালো হয়ে গেলে জেনারেলি আসবি না, ভালো না হলে আবার আসবি, ফিসটা দিয়ে আবার ঢুকবি, তখন সেই ওষুধটা চেঞ্জ করে আর একটা ওষুধ দেবে। ওই কিছুই না, শুধু গ্রুপটা চেঞ্জ করে দেবে। আবার 7 দিন পরে আসবেন, 3-4 দিন দেখার পর দেখলো যে কোনোটা না কোনোটা কাজ করে যাবে। বুঝলি, এরকম মানে ট্রায়াল এন্ড এরর মেথডে আমাদের চিকিৎসা হয় এখানে, কারণ আমরা ধরতে পারি না। তবে ধরার জন্য প্রসিডিওর আছে, অনেকে পয়সা খরচ করে দেখে, ধরতে পারে। সরকারি কলেজ, মেডিকেল কলেজগুলোতে হয় অনেক সময়, রেজিস্ট্যান্স চেক করা হয় যে কোন কোন ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স আছে এই এর জন্য, অ্যান্টিবায়োটিকের জন্য। যাই হোক, তো মিজোজোমে প্রোটিন সিনথেসিস হয়। প্রোটিন সিনথেসিস এই রাইবোজোম গিয়ে করাবে, কিন্তু ওখানে বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো হয়। তো এই এটিপি জেনারেশন হ্যাঁ, মিজোজোমে ওই সব নির্ভর। তো এই প্লাজমিডটার মেন বক্তব্যটা কি, প্লাজমিড এমন একটা স্ট্রাকচার যে কি করে, ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন প্রোভাইড করে। মানে সেই জিনের মধ্যে প্রোডাক্টটা তৈরি করে, মানে ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক এগেনস্টে সার্ভাইভ করাতে হেল্প করে, সেটাকে এই প্লাজমিড। প্লাজমিডের নাম্বার ভ্যারি করে ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া। সব থেকে গুড এক্সাম্পল দেখতে পাবি তোর বাড়িতে। বাড়িতে দেখবি মশার কয়েল আমরা লাগাই না, ওই যে লিকুইড গুলো, নতুন নতুন যখন কয়েল আসে, গুড নাইট, গুড নাইট এখন আর কিছু হয় না। তখন কি হয়, মশা মরে যায়। মাস তিনেকের পর মশা তার উপর ডান্স করে। হ্যাঁ, কেন করে, কারণ ও রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আর বাড়ির লোক যে এইটাই তো ঠিক কাজ করেছিল, এটাই নিয়ে যাই, নিয়ে যাবি কি, সেটা তো এরকমই হবে, কারণ রেজিস্ট্যান্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই জন্য কোম্পানিগুলো দেখবি জাম্বো, তাম্বো, স্লিম, হ্যানা ত্যানা ডিফারেন্ট নাম দিয়ে সব চেঞ্জ করতে থাকছে, নাহলে কোম্পানিতে একটা তৈরি করে সেটাই বেচতে থাকতো। কেন, তোকে চেঞ্জ করতেই হবে, কারণ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে ওরা, বুঝেছিস। ব্যাকটেরিয়াতে প্যাথোজেনিক প্রপার্টিজ পেলে থাকে, সব ব্যাকটেরিয়া তো থাকে। সব ব্যাকটেরিয়া থাকে না, অনেক ব্যাকটেরিয়া ভালো আছে। তোর বাড়িতেই ব্যাকটেরিয়া আছে, ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি, দই খাস তো, ভিটামিন B12 এনরিচমেন্ট করায়। কোলাই, এসিরিয়া কোলাই গাটের মধ্যে থাকে আমাদের। অনেক গুড ব্যাকটেরিয়া আমাদের এই গাটের মধ্যে রয়েছে, হুম, যেগুলোকে প্রোবায়োটিক্স বলা হয়, বা আমাদের এই গাট হেলথটাকে ভালো রাখে, অ্যাবজর্পশনে ভালো হেল্প করে। আর আমরা কি করি, সব প্রিজার্ভ ফুড খেয়ে খেয়ে ওদের 12টা বাজিয়ে দিই। ওই জন্য কলকাতার যারা পাবলিক হয় তাদের মোস্ট অফ দা পেটের গন্ডগোল হয় দেন গ্রামের পাবলিক থেকে। কারণ গ্রামের পাবলিক পান্তা ভাত খায়, পান্তা ভাত দিয়ে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বডিতে ঢোকে, ফার্মেন্টেড হয়ে যায়, ব্যাকটেরিয়া থাকে বডিতে, ঢোকে বডি স্ট্রং হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য ন্যাচারাল প্রোবায়োটিক কার্ড। দই খাওয়া উচিত, আমরা কজন দই খাই, ওগুলো কি ন্যাচারাল প্রোবায়োটিক, বুঝেছো। হ্যাঁ, বলো। যে সিডিএস ডিএনএ মানে, হুম, সিডিএস ডিএনএ মানে, বুঝলাম না, আরেকবার বল। সিডিএস ডিএনএ CBS DNA মানে, ক্লিয়ার হলো না ব্যাপারটা আমার কাছে, আরেকবার বল। ওই সার্কুলার ডিএনএটাকে সিডিএস ডিএনএ বলে না? ও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, শর্ট ফর্মে বলছে। হ্যাঁ, সার্কুলার কেন হয়, কারণ ওদের তো, ওদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে যে ডিএনএটা হয় সেটা লিনিয়ার, লম্বা হয়। 95% অফ দ্য ক্রোমোজোম আমাদের ইনঅ্যাক্টিভ। মানে তোর যা ক্রোমোজোম, ধর এটা লিনিয়ার ক্রোমোজোম, রাইট, এটা আমাদের বডিতে এরকম ক্রোমোজোম পাই। এই লিনিয়ার ক্রোমোজোমের 95% কি হয়, ইনঅ্যাক্টিভ। 5% মানে 4 to 5% কাজ করে, বাদ বাকি ইনঅ্যাক্টিভ হয়। লাভটা কি, লাভটা এটাই, ধর তোদের বাড়িতে 1000টা রুম আছে, বলেছিলাম তো মিউটেশনের জন্য। বাকি রুমগুলো, 2-3টে রুম তুই ইউজ করিস, বাকি রুমগুলো যদি যা খুশি হোক না। সো লিনিয়ার ডিএনএ তে এই মজাটা পাওয়া যায়, কারণ লিনিয়ার ডিএনএ তে কি হয়, ম্যাক্সিমাম তো ইনঅ্যাক্টিভ, সেখানে মিউটেশন হলেও যায় আসে না। সার্কুলার ডিএনএ তে সবগুলোই অ্যাক্টিভ হয়, বুঝেছিস। তো অ্যাক্টিভ হওয়ার জন্য কি হয়, তোর যে কোনো জায়গায় 2-1টা চেঞ্জ হয়ে গেলেই মিউটেশন হয়ে যায়, তখন তার এক্সপ্রেশনটা চেঞ্জ হচ্ছে। তা এরা তো সিডিএস কেন বলে? সার্কুলার বলেই CBS বলে, এবং এরা
ফাস্ট ইভলিউশন করে, খুব ফাস্ট ইভলিউশন করে। কারণ যেহেতু প্রতিটা জিনই ওদের অ্যাক্টিভ, একটু চেঞ্জ হলেই নতুন ভ্যারাইটি, নতুন স্ট্রেন চলে আসবে। ব্যাকটেরিয়ার বিভিন্ন স্ট্রেন বলা হয়, ব্যাকটেরিয়া ডিফারেন্ট স্পিসিস হয় না। যেরকম মানুষের হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স, জেনাস স্পিসিস সাবস্পিসিস। হোমোস্যাপিয়েন্স ফসিলিস, সেটা হচ্ছে ক্রো ম্যাগনন ম্যানকে বলা হয়। হোমোস্যাপিয়েন্স নিয়ান্ডারথ্যালিস, সেটা নিয়ান্ডারথ্যালকে বলা হয়। তো জেনাস স্পিসিস সাবস্পিসিস। হিউম্যান বিং এর ক্ষেত্রে বা অন্য অ্যানিমেলের ক্ষেত্রে আমরা সাবস্পিসিস দেখি, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্ট্রেন দেখি। ভাইরাসের ক্ষেত্রে স্ট্রেন হয়, মানে এরকম প্রচুর স্ট্রেন হতে পারে। ছোট 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 চেঞ্জ মানে ছোট ছোট স্ট্রেন, বুঝছো? সো প্লাজমিড বুঝতে পারলে। আচ্ছা, সার্কুলার ডিএনএ কেন থাকে? সার্কুলার ডিএনএ এদের ক্ষেত্রে কি, যেটুকুই থাকে ততটুকুই ফাংশনাল, ওইটুকুই ওদের কাজ করে। কারণ বডি তো ছোট, লাইফ স্প্যানও ছোট হয়। একটা ইকোলাই ব্যাকটেরিয়া 20 মিনিটে রেপ্লিকেশন করে, 39 মিনিটে তার জীবন শেষ করে দেয়। 39 to 40 মিনিটে মোটামুটি জন্মাবে, পড়াশোনা করবে, নিট দেবে, ফেল করবে, পাস করবে, ডাক্তার হবে, মরে যাবে। 40 মিনিট, 39 to 40 মিনিটে একটা ইকোলাই ব্যাকটেরিয়া তার লাইফ স্প্যান শেষ হয়ে যায়। আর 40 মিনিট তুই ভাবতেই কাটিয়ে দিস কি পড়বো, ব্যাকটেরিয়া তো তখন জন্মে মরে চলে গেল। তো এই লাইফ স্প্যান শর্ট। ক্রোমোজোম আর ডিএনএ কি একই? ডিএনএ দিয়েই ক্রোমোজোম তৈরি হয়। ডিএনএ ইজ আ বেসিক ইউনিট। ডিএনএ কি করে, হিস্টোন প্রোটিনের সাথে কয়েল করে, কয়েল করে সেটা ক্রোমোজোমে কনভার্ট হয়। একটা সুতো, সেটা হচ্ছে ডিএনএ। সুতোটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা সুতোর বান্ডিল হলো, দ্যাট ইজ দ্য ক্রোমোজোম। আর এখানে যেহেতু কোনো হিস্টোন প্রোটিন প্রোটিন নেই, জাস্ট একটা সার্কুলার ডিএনএ, সার্কুলার সুতো, আর কিচ্ছু না। আর এটা দেখ মোটা থাবড়া একটা, এর ভেতরে কি রয়েছে, লট অফ ডিএনএ রয়েছে। তাহলে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, অনেক কিছু থাকে, আরএনএ পেঁচিয়ে টেঁচিয়ে এর একটা কয়েল লাইক স্ট্রাকচার তৈরি করে। বুঝেছিস? আচ্ছা, তো নেক্সট যেটা চলে যাব, ব্যাকটেরিয়ার এগুলো তো কমন প্রপার্টি বুঝলি, মানে প্রোক্যারিওটিক সেল। আচ্ছা, এর এইখানে দেখতে পাচ্ছি লম্বা লম্বা স্ট্রাকচার, দেখে এগুলো কি বলা হয়? ফ্ল্যাজেলা কিসে হেল্প করে? লোকোমোটরি অর্গান। এদের লোকোমোশনে হেল্প করবে, কারণ এদের হাত পা নেই, এটাই তাদের লোকোমোটরি অর্গান। আচ্ছা, ফ্ল্যাজেলা ছাড়াও চারদিকে এরকম কিছু ব্রিসেল লাইক স্ট্রাকচার দেখা যায়, ফিমব্রি অর পিলি বলা হয়, তাই তো? এগুলো কি করে? অ্যাটাচমেন্টে হেল্প করে। কোনো রকি সারফেস এরিয়া, কোনো ওয়াটার বডির সাইডে অ্যাটাচমেন্টে হেল্প করবে। রিপ্রোডাকশনে হেল্প করে, কনজুগেশন হয় ব্যাকটেরিয়ার। দুটো ব্যাকটেরিয়া এখন ঘুরতে বেরিয়েছে, ধর এই একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া, সেক্সুয়ালটা বলছি। তো দেখা হয়ে গেল, তখন কি হবে, এর যে পিলি, এর পিলি দুজন মিলে গিয়ে একটা টিউব তৈরি করবে। টিউব তৈরি করে এর জেনেটিক মেটেরিয়ালটা এখানে ট্রান্সফার করে দেবে, দ্যাট ইজ সেক্সুয়াল ট্রান্সফার। প্রিমিটিভ খুব, হাওয়া একটু হলেই ভেঙে যাবে, জল একটু কারেন্ট বেড়ে গেলেই ভেঙে যাবে, মানে এই মাঝখানে ব্রেক ব্রেক হয়ে যাবে। এটা হচ্ছে প্রিমিটিভ। কনজুগেশন ইজ আ সেক্সুয়াল রিপ্রোডাকশন। ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে কনজুগেশন দিয়ে। আবার আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে বাইনারি ফিশন, লঙ্গিটিউডনালি দুভাগে ভাগ হয়ে যায়, সেটা ব্যাকটেরিয়া করেই। ওকে, তো দাও তো, এর ভেতরে কি রয়েছে? সাইটোপ্লাজম। ব্যাকটেরিয়ার সেল ওয়াল, ব্যাকটেরিয়াটা সেল, তো সেলের মধ্যে কি থাকবে? লিকুইড। এই লিকুইডটার নাম কি হবে? সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে কি রয়েছে? রাইবোজোম ফ্লোট করছে। এছাড়া কিছু কিছু ব্যাকটেরিয়া দেখবি কালারফুল হয়, আন্ডার মাইক্রোস্কোপ দেখতে পাই আমরা। তো সেগুলোর মধ্যে কি? ক্লোরোপ্লাস্ট না। এদের মধ্যে পিগমেন্ট তৈরি করার জন্য ক্রোমোফোর বলে একটা স্ট্রাকচার থাকে, হালকা কালার জেনারেট করতে পারে, ক্রোমোফোর। বুঝছো? আচ্ছা, এই যে প্রোক্যারিওটিক সেল, একে এবার ভাগ করা যেতে পারে ডিফারেন্ট ভাবে। কি কি ভাবে বলো? একজন ডোনার থাকে, রেসিপিয়েন্ট থাকে, মানে সেটা আগে থেকে ডিসাইডেড থাকে। ওটাই প্লাজমিড ফ্যাক্টরের উপর ডিসাইডেড হয়, জিনের উপর ডিপেন্ড করে। এফ ডোনার, এফ প্লাজমিড ফ্যাক্টর ডোনার হয়, আর একটা হচ্ছে রিসিপিয়েন্ট। আচ্ছা, নেক্সট এবার চলে যাব, এই যে ব্যাকটেরিয়া, এদেরকে আমরা ডিফারেন্ট ভাগে ভাগ করতে পেরেছি। কিরকম? অ্যাকর্ডিং টু স্টেনিং এবিলিটি। গ্রাম, সায়েন্টিস্ট গ্রাম একটা স্টেন দিয়েছিল, তার নাম হচ্ছে গ্রাম স্টেন। তো গ্রাম পজিটিভ অ্যাকর্ডিং টু স্টেনিং প্রপার্টি।
একটা হয় গ্রাম পজিটিভ, আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সো পজিটিভ কে হবে আর নেগেটিভ কে হবে? যে রং নেবে সে হচ্ছে গ্রাম পজিটিভ, যে রং নেবে না নির্দল সে হচ্ছে গ্রাম নেগেটিভ। সো যে ব্যাকটেরিয়ার গায়ে গ্রাম স্টেন আসবে সে হচ্ছে গ্রাম পজিটিভ, যে ব্যাকটেরিয়ার গায়ে স্টেন করার পরও কালার পাবি না দ্যাট ইজ গ্রাম নেগেটিভ। তো কে স্টেন নিল না কে নিল কি করে বুঝবো? সেল ওয়াল মানে এই যে বাইরের ওয়ালটা কি যার মোটা হবে সে কি কালার বেশি নেবে? লিপিড যার বেশি থাকবে সে কালার বেশি নেবে না। হ্যাঁ, লিপিড 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 কন্টেন্ট যদি বেশি থাকে কালার বেশি নেবে না। লিপিড কন্টেন্ট কম থাকলে তেলে আর জলে মিক্সড হয়। আচ্ছা হ্যাঁ, লিপিড কন্টেন্ট আর রঙের সঙ্গে মিক্সটিং হবে না। তো লিপিড কন্টেন্ট ফসফোলিপিড যদি বেশি থাকে সেখানে কি হবে? স্টেন নিতে খুব প্রবলেম হবে, মানে সেই জন্য স্টেন হয় না। ফসফোলিপিড যদি কম থাকে তখন স্টেন নিয়ে নেবে। হ্যাঁ, মানে চান্স থাকবে। আর একটা কি হয়, এই যে গ্লাইকোপ্রোটিন গুলো রয়েছে না, সরি পেপটাইডোগ্লাইকেন গুলো রয়েছে, যার ক্ষেত্রে গ্রাম পজিটিভ হবে না তার পেপটাইডোগ্লাইকেন গুলো এরকম লম্বা লম্বি থাকবে, এই তার জন্য মেস লাইক স্ট্রাকচার হবে। সো রংটা ইজিলি ধরে নিতে পারে। আর যে গ্রাম নেগেটিভ হবে সে ইদার এরকম থাকবে বা এইভাবে লম্বা লম্বি থাকতে হবে। মানে হয় এরকম থাকবে অ্যারেঞ্জমেন্টটা পেপটাইডোগ্লাইকেন, মানে গ্রাম পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে বলছি, হয় থাকবে এরকম এরকম অ্যারেঞ্জমেন্ট বা থাকবে এরকম অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? কিন্তু গ্রাম পজিটিভ হলে দু রকম ভাবেই থাকবে, মেস লাইক স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, সো রংটা বেশি নেবে। বুঝেছো? অ্যামাউন্ট অফ পেপটাইডোগ্লাইকেন কার বেশি হবে? গ্রাম পজিটিভ। পেপটাইডোগ্লাইকেন অ্যামাউন্টটা বেশি হবে, অ্যারাউন্ড 80% কাছাকাছি চলে যেতে পারে। তো এটা হলো বেসিক, গ্রাম স্টেন নিচ্ছে কি নিচ্ছে না তার উপর একটা হলো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ফ্ল্যাজেলা। এই যে ফ্ল্যাজেলার প্রেজেন্সের উপরে ভাগ করে আমরা ব্যাকটেরিয়াকে ভাগ করতে পারি কিরকম? আমি কয়েকটা ডায়াগ্রাম ড্র করবো, তোমরা ডায়াগ্রামটা আমার সাথে ফলো করবে। অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ এটা এটা ফ্ল্যাজেলা। দেখ এই স্ট্রাকচারটা যেটা দেখতে পাচ্ছিস এখানে নো ফ্ল্যাজেলা, কোনো ফ্ল্যাজেলা নেই, এরকম ব্যাকটেরিয়া থাকতে পারে। তো যদি ফ্ল্যাজেলা না থাকে তখন তাকে বলা হয় আট্রিকাস ব্যাকটেরিয়া। আট্রিকাস, TRICHOUS, আট্রিকাস ব্যাকটেরিয়া। যদি একটা সিঙ্গেল ফ্ল্যাজেলা থাকে, সিঙ্গেল মানে মনো, তখন তাকে বলা হয় মনোট্রিকাস। হলো। যদি এরকম দু সাইডে ফ্ল্যাজেলা থাকে, বোথ সাইড, অ্যাম্ফি, বোথ মিনস অ্যাম্ফি, বুঝেছো? একটা সুন্দর নাম দেওয়া আছে। অ্যাম্ফি মানে বোথ, অ্যাম্ফিট্রিকাস। হলো। যদি এটা কিরকম হয়, এক গোছা মানে টাপস অফ ফ্ল্যাজেলা প্রেজেন্ট এট দা ওয়ান এন্ড, মানে একটা এন্ডেই এরকম অনেকগুলো ফ্ল্যাজেলা থাকলো, তখন তাকে কি বলা হয়? নো, দ্যাট ইজ লোফোট্রিকাস। লোফোট্রিকাস, লোফোট্রিকাস মানে হচ্ছে টাপস অফ ফ্ল্যাজেলা প্রেজেন্ট এট দা ওয়ান এন্ড, ইদার অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র যে কোনো একটা এন্ডে এক গোছা কি থাকবে? ফ্ল্যাজেলা থাকবে, যেরকম আমরা প্রথমে একটা ড্র করেছিলাম। তো দ্যাট ইজ দা লোফোট্রিকাস ব্যাকটেরিয়া। ওকে, এবার এমন হতে পারে ওই এই গোছাটা দু সাইডে থাকলো, এদিকেও সুন্দর করে এক গোছা, এদিকেও সুন্দর করে এক গোছা। ভেরি গুড, অ্যাম্ফিলোফোট্রিকাস। রাইট, অ্যাম্ফিলোফোট্রিকাস। এবার যদি দেখা যায় পুরো বডি জুড়েই আছে, তখন কি বলবো? পেরিট্রিকাস। এলিমেন্ট সারাউন্ডিং পেরিফেরালি পুরোটা রয়েছে। সো পেরিট্রিকাস, when the flagella present throughout the body, এটা তাকে বলবো কি? পেরিট্রিকাস ব্যাকটেরিয়া। যদি ফ্ল্যাজেলা না থাকে আট্রিকাস, যদি একটা থাকে মনোট্রিকাস, দু সাইডে দুটো থাকে দ্যাট ইজ অ্যাম্ফিট্রিকাস, যদি টাপস অফ ফ্ল্যাজেলা থাকে দ্যাট ইজ দ্য লোফোট্রিকাস, বোথ সাইডে যদি টাপস থাকে দ্যাট ইজ দ্য অ্যাম্ফিলোফোট্রিকাস, এন্ড থ্রুআউট দ্য বডি পেরিট্রিকাস। বলে আমি একবার দুইবার
এটা কি ডিসাইড ডিসাইড করছে সে লোকোমোশন কোন দিয়ে করতে পারে। মানে ধর দুদিকে পা থাকে, কেমন হতো? তুই মাথার দিয়ে হাঁটতে পারতিস, পা দিয়ে মানে নিচ দিয়ে হাঁটতে পারতিস তো। তো চতুর্দিকে হাত পা তুই গড়িয়ে গড়িয়ে আরামসে চলে যেতে পারতিস, যে দিয়ে খুশি হাঁটতে পারতিস। সো এর লোকোমোশনটার প্যাটার্নটাকে ফলো করা, বুঝতে পারলে? স্যার এগুলো কি আরে ধর তোর দুটো পা, তুই কি এলো, কি বাইপেডাল লোকোমোশন করিস তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটিস। যার চারটে পা সে কি করে, চারটে পাকেই কাজে লাগায়। তো সেই চারটে পা যদি লম্বা লম্বি উপর দিকে দুটো নিচের দিকে থাকতো, তুই মাথা নিচু করেও হাঁটতে পারতিস তো সুন্দর করে। যারা জিম টিম করে তারা দেখায় সব দুভাব পা হাঁটে তো। এবার ধর চতুর্দিকে পা ছিল, তার মানে তুই ইজিলি যে কোনো দিকে লাফিয়ে জাম্প টাম দিয়ে চলে যেতে পারবি। তো তার মানে তোর যাওয়া আসার যে প্যাটার্নটা, এটা চেঞ্জ হয়ে যাবে যদি পজিশনের পা চেঞ্জ হয়। যার নেই সে হ্যান্ডিক্যাপ, হ্যান্ডিক্যাপ কোটায় বসে রয়েছে, এই যে আর ট্রিকাস কোনো নেই, চুপচাপ বসে রয়েছে। একজন তো নিজের পা কেটে দিয়েছিল ডিগ্রিতে চান্স পাওয়ার জন্য হ্যাঁ, সে মহান বুদ্ধিমান। তার থেকে পড়াশোনা অনেক ইজি ভাই, পড়লেই পাওয়া যায়। এটা তো কঠিন কিছু নয়, শুধু হাইপ তৈরি হয়ে যায়, বিশাল বড় কঠিন কিচ্ছু না, শুধু ডেডিকেশন ছিল, আর কিচ্ছু না। স্যার এগুলো কি বইয়ে আছে কোন ডেডিকেশনটা? না ডেডিকেশনটা আমি দেবো তো, নেই না, শুধু এইটুকু জেনে নিতে হবে টাইপসটা। কখনো কখনো তুই চারটে অপশনে একটা অপশনে এগুলো মনে দিবি, তখন তুই কি হারিয়ে যাবি, যাতে না হারিয়ে যাস। আসবে না, ট্রেনিং প্রসেস আসবে না, এলে পড়িয়ে দিতাম। আমি যা পড়াচ্ছি ওর বাইরে একটা কিছু নিতে আসবে না, একটা আসবে না। দেখছিস তোর এনটিএ কপি করছে আমার থেকে কোশ্চেন। স্যার গ্রাম ট্রেনিং এর গ্রাম পজিটিভ মানে গ্রাম একটা বিজ্ঞানী না বিজ্ঞানীর নাম যদি তুই করতিস, সৌমেন্দ্র ট্রেনিং হতো। না এবার গ্রাম ট্রেনিং স্ট্রেনটা কি মানে ও যে স্টেন করেছিল ওটা হচ্ছে অ্যাসিড আর বেসিকের দুটো কম্বিনেশন দিয়ে স্টেন বানিয়েছিল গ্রাম স্টেন। সেটাকে মানে দুটো সেটা দিয়ে স্টেন করেছি। ধর ল্যাক্টোব্যাসিলাস দই, হ্যাঁ দইয়ের মধ্যে রড লাইক স্ট্রাকচার আছে। হ্যাঁ আমি জানলাম কি করে, খালি যোগী দই দেখা যায়, দই রড লাইক স্ট্রাকচার দেখা যায় না। তাহলে ওটাকে স্টেন করে দেখেছি মাইক্রোস্কোপে, লম্বা লম্বা লাঠি লাঠি স্ট্রাকচার, ও আচ্ছা। বুঝলা? যেটা স্ট্রেন করা যাচ্ছে সেটা পজিটিভ, যেটা করা যাচ্ছে না মানে ওটা হালকা মাইন্ড স্ট্রেন হচ্ছে, মানে ধরবো কি করে, নেকে টাইপ দেখতে হবে। আচ্ছা, হালকা পাতলা, হ্যাঁ বোঝা তো যাবে, মাইক্রোস্কোপ তো মাইক্রো অর্গানিজমটাকে দেখতে পাবি, কিন্তু স্টেন নিলে কালারফুল, কি বুঝলি? মানে গ্রাম নেগেটিভ স্ট্রেন নেবে ভেরি মাইনিউট, মানে নেওয়ার মতো স্টেন নেবেই না প্রায়, কারণ ওর লিপিড কন্টেন্ট অনেক বেশি থাকে। স্ট্রেনটা কি নেয় পেপটাইড ও জাইগেন্টাইড ওই হ্যাঁ, ওখানে স্টেনটা নেবে, ওই মেস লাইক স্ট্রাকচার করে ওর মধ্যে স্টেন গুলো বসে থাকবে। আচ্ছা, এটা গেল। বইতে যেটা আছে সেটা এবার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, বইতে গ্রাম স্টেনের উপরে আছে, প্লাস স্ট্রাকচার মানে কাকে কেমন দেখতে তার উপরে হয়। যেরকম রড লাইক স্ট্রাকচার হতে পারে, এই রড লাইক স্ট্রাকচার হলে কি বলবো, ব্যাসিলাস। এই যে একটু আগে ল্যাক্টোব্যাসিলাস, এই যে নামটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, রড লাইক, এগুলো রড লাইক স্ট্রাকচার ব্যাসিলি। যদি এটা কমা সেপ্ট হয়, ভিব্রিও কলেরি নাম শুনেছিস নিশ্চয়ই, এটা কমা সেপ্ট, এটা ভিব্রিও। ছবিগুলো আঁকতে হবে স্যার। যদি এরকম গোল বলের মতো হয়, স্পেরিক্যাল সেপ্ট, কক্কাস। দেখ, একটা স্পেরিক্যাল হলে মনোকক্কাস, দুটো হলে ডিপ্লোকক্কাস, অনেকগুলো হয়ে গেলে স্টেপটোকক্কাস, এর নাম আছে। তো এই স্ট্যাফাইড ওরকম হয়। তো এইরকম স্পেরিক্যাল শেপ স্ট্রাকচার হলে তখন তাকে কি বলবো, কক্কাস। আর যদি এরকম স্পাইরাল শেপড হয়, সেটা হচ্ছে স্পাইরালাম। এখানে ধর ফ্ল্যাজেলা রয়েছে, এটা স্পাইরালাম, ছবির মধ্যেই সব আছে, গুগলি রাউন্ড দেখেই বুঝতে পারবে। রড লাইক হতে পারে, রড লাইকটাকে আমরা কি বলি, ব্যাসিলি বা ব্যাসিলাস বলতে পারি। এই রডটা ভালো রড হবে। একটা কমা শেপ হতে পারে, দ্যাট ইজ ভিব্রিও। একটা স্পেরিক্যাল শেপ হতে পারে, দ্যাট ইজ স্পাইরালাম, মানে কক্কাস। আর একটা হচ্ছে কয়েল ফর্মে, দ্যাট ইজ দা স্পাইরালাম। বুঝতে পারলে? তো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এরকম হতে পারে, কম্পাসের ভাগগুলো লাগবে না। তো এ গেল কি একটা প্রোক্যারিওটিক সেলের ডিফারেন্ট টাইপস এর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার।
ডিফারেন্ট পার্টস অফ প্রোক্যারিওটিক সেল পড়লাম। আর এই প্রোক্যারিওটিক সেল যেটা আছে সেটা আর একটু ডিটেলস আমরা দেখবো। অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে গিয়ে দেখবো। হ্যাঁ, সেখানে দেখবো যদি দেখিস মনেরা গ্রুপ বলে একটা গ্রুপ আছে, মানে আমরা যে প্রপার্টি গুলো পড়লাম এতক্ষণ না, এগুলো অল প্রপার্টিজ বিলংস ফ্রম দ্য মনেরা। 5টা কিংডম হয়, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। ওই মনেরার প্রপার্টি আর এর প্রপার্টি সব সেম, একই জিনিসের, মানে দুটো জায়গায় পড়া হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমাদের স্কুলে পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দিয়ে দিই, গ্রুপে অলরেডি লিখে দেবো। মে মাস হয়ে গেছে, এবার আমাদের অনলাইন ক্লাস স্টার্ট হবে। না, পরশুদিন থেকে নয়, তারপর উইক থেকে আমি গ্রুপে লিখে দেবো। হ্যাঁ, আবার স্যার কখন শুরু করবেন এটা আবার লিখে পাঠাবেন। নেক্সট আমি গ্রুপে লিখে দেব, এই মাসেই আমরা শুরু করব। হ্যাঁ, এরকম মানে নেক্সট টু নেক্সট, ঠিক আছে? থার্সডে করে নেবো তো, মানে এই বৃহস্পতিবার নয়, তারপরে বৃহস্পতিবার থেকে আমাদের অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাবে 10:30 থেকে 12টা। সেম লিঙ্ক যে গ্রুপে দেওয়া রাখবে সেই লিঙ্কে জয়েন করবে। আর তার আগে আমি অলরেডি গ্রুপে লিখে দেবো। আচ্ছা, এইবার চলে আয় আমাদের এইখানে, সেটা হচ্ছে সেলে চলে আসে। সেল বডি ফ্লুইডস, সেল, প্রোক্যারিওটিক সেল। এনসিআরটি কি বলেছে, কতটুকু বলেছে, ওইটুকুই আমরা দেখে নেব। তো দেখো, prokaryotic cells represented by the bacteria, blue green algae and mycoplasma, যেটা and PPLO, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম, স্মলেস্ট সেল যাকে আমরা বলতে পারি। মাইক্রোপ্লাজমা পিপিএল কি আলাদা? একই জিনিস। So they are generally similar and multiply more rapidly than the eukaryotic cell. র্যাপিডলি মাল্টিপ্লাই করে। ইউক্যারিওটিক সেলের সঙ্গে ডিফারেন্সটা কি আমরা আগেই জেনেছি, এখানে লট অফ সেল অর্গানেলি থাকবে, এখানে থাকবে না। দে মে ভ্যারি গ্রেটলি ইন শেপ এন্ড সাইজ। ফোর বেসিক শেপ কি কি দিয়েছে, এক রড লাইক, যেটা একটু আগে পড়েছিলাম, ব্যাসিলাস, কক্কাস, ভিব্রিও এন্ড স্পাইরালাম। So organism of the prokaryotic cell fundamentally similar, even the prokaryotes exhibit wide variety of shape and functions. All prokaryote cell have surrounding by the cell membrane except mycoplasma. So mycoplasma এমন একটা স্ট্রাকচার যেখানে কোনো সেল ওয়াল পাবি না, অথচ সে ব্যাকটেরিয়া গ্রুপ থেকে বিলং করে। মাইকোপ্লাজমার কোনো সেল ওয়াল নেই, রাইট? সেমি ফ্লুইড ম্যাট্রিক্স ফিলিং দ্য সেল অফ সাইটোপ্লাজম। সো দেয়ার ইজ নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। আমরা দেখেছি ট্রু নিউক্লিয়াস নেই, তাহলে কি থাকে নিউক্লিয়েট? সো জেনেটিক ম্যাটেরিয়ালস বেসিক্যালি নেকেড, নট এনভেলপড বাই দ্য নিউক্লিয়ার মেমব্রেন। সো নিউক্লিয়ার মেমব্রেন নেই, তার মানে কি নিউক্লিয়ার নিউক্লিয়াসও নেই এবং নিউক্লিয়ার প্লাজমও সেপারেট করা যায় না। In addition to genomic DNA, many bacteria have small circular DNA outside the genomic DNA, যেটাকে কি বলি প্লাজমিড। মানে জেনোমিক ডিএনএ যেটা ছিল সার্কুলার ডিএনএ আমরা লিখি, দ্যাট ইজ জিনোমিক ডিএনএ, দ্যাট ক্যারিজ দ্য জেনেটিক ইনফরমেশন অফ ব্যাকটেরিয়া। সেটা ছাড়াও কিছু এক্সট্রা ক্রোমোজোমাল ফ্যাক্টর থাকে, তার নাম হচ্ছে প্লাজমিড। So this smaller DNA is called plasmid. Plasmid DNA confers the certain unique phenotypes characteristics such as bacteria. এই ইউনিকটা কি, সে ব্যাকটেরিয়াটা প্যাথোজেনের মানে ওই যে অ্যান্টিবায়োটিকের এগেনস্টে সার্ভাইভ করাতে সেই প্রপার্টিটা প্রোভাইড করে। ক্লিয়ার হলো? এক্সপ্রেসলি ব্যাকটেরিয়া গ্রুপের একটা মজা আছে, যদি কোনো ব্যাকটেরিয়া জিন, নতুন কোনো জিন মডিফাই করতে পারে, ও কি করে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেয় তার পুরো ব্যাকটেরিয়া কলোনি। বুঝতে পারলি? ধর 100টা ব্যাকটেরিয়া ছিল, দুটো ব্যাকটেরিয়া এই রেজিস্ট্যান্ট প্রপার্টিটা ইনহেরিট করলো, মানে মিউটেশন করে বা চেঞ্জ করে তৈরি করতে পারলো। ও কি করবে, পুরো কলোনির মধ্যে সেই জেনেটিক প্রপার্টিটাকে স্প্রেড করাবে। আমরা করি কি, আমার যত আরো বেশি চাই আমরা দেবো না। So one such characteristic is resistance to antibiotics. এটা খুব ইম্পর্টেন্ট। এই ইউনিক প্রপার্টিটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে রেজিস্ট্যান্স প্রোভাইড করে। ইন হায়ার ক্লাসেস ইউ উইল লার্ন দ্যাট দ্য প্লাজমিড অফ ডিএনএ, আমরা ক্লাস 12 এর প্লাজমিড নিয়ে পড়াশোনা করব, বায়োটেকনোলজিতে আছে, ঠিক আছে? সো নিউক্লিয়ার মেমব্রেন ইজ ফাউন্ড ইন ইউক্যারিওটস। ইউক্যারিওটের ক্ষেত্রে কি পাবে, নিউক্লিয়ার মেমব্রেন। নো অর্গানেলস, এখানে কোনো অর্গানেলস নেই লাইক ওয়ান্স ইউক্যারিওটস এর মতো, আর ফাউন্ড ইন দ্য প্রোক্যারিওটিক সেল এক্সেপ্ট রাইবোসোমস। আচ্ছা, তোদের একটা আমি বলেছিলাম যে নিউক্লিওলাস, আগের দিন বলেছিলাম না, নিউক্লিওলাস কি করে?
আরআরএনএ তৈরি করে, নিটের কোশ্চেন এসেছিল আরআরএনএ কে তৈরি করে? এই দেখ কোশ্চেন এখান থেকে নিট পেপারে দিয়ে নি তোদের, দেখাচ্ছি দাঁড়া, এটা ছিল, এই দেখো এই কোশ্চেনটা দেখো, বুঝতে হবে। কি পড়াশোনা করো, কোশ্চেনটা পড়ো, এই পড় কোশ্চেনটা পড়ো, এই কোশ্চেনটা পড়বি, হ্যাঁ এইটা এইটা এইটা। জয় জয় পড়। Non-membrane bound cell organelles found in both prokaryotic and eukaryotic cells are option 1 centrosome, option 2 ribosomes, option 3 lysosomes, option 4 mitochondria. তা কি হলো রাইবোজোম? আচ্ছা এটা ভুল কোশ্চেন বললাম, এটাও তো সোজা, এটা তো তোর আগের দিন আমি পড়িয়েছিলাম যে দুটো সেল অর্গানেলই থাকে যাদের কোনো মেমব্রেন থাকে না, তার মধ্যে একটা কি রাইবোজোম আর একটা হচ্ছে সেন্ট্রোজোম, শুধু ইউক্যারিওটিককেই পাওয়া যায়, আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোম পাওয়া যায় বলেছিলাম, একটা কোশ্চেন এখান থেকে কপি করে নিয়েছি। আর ওই কোশ্চেনটা বলছি দাঁড়া, সেটাও বলছি, রাইবোজোম আর আরএনএ এর কোশ্চেনটাও চাচ্ছি, একই জায়গা থেকে কোশ্চেন দিয়েছি। কোথায় গেল? সবাই প্রিন্ট করে একটা করে রেখে দিবি, হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দেবো, যখনই যখনই করবি তখন তখন দেখে নিবি। এই যে 92 কোশ্চেন দেখ, 92 প্রথম প্রথম দিয়েছে কোশ্চেন। Which one of the following is the site for active ribosomal RNA synthesis? আরএনএ Nucleolus, নিউক্লিওলাস, আরএনএ সিনথেসিস কে কোথায় হয়? নিউক্লিওলাস, আগের দিনই পড়িয়েছিলাম, দিয়েছে, দেখলি একই জায়গা থেকে দুটি কোশ্চেন আগের দিনের ক্লাস থেকে, 8 নম্বর। Which one of the following is the site for active ribosomal RNA synthesis? Nucleolus, chromatin, centrosome. আরএনএ সিনথেসিস কোথায় হয় বাংলা ভাষায়, এটাই জিজ্ঞাসা করে, কিছুই না বোকা বানানো। আরএনএ কোথায় সিনথেসিস? স্যার রাইবোজোমে, নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউক্লিওলাস, আগের দিন আমরা পড়েছিলাম, 8 নম্বর আগের দিন ক্লাস থেকে এসেছে। সো কোশ্চেন এইরকমই ইজি আসবে একেবারে, বুঝলি? সো প্রোক্যারিওটস হ্যাভ দ্য সামথিং ইউনিক ফ্রম দ্য, মানে ইনক্লুশন বডি, ওদের মধ্যে ছোট ছোট ইনক্লুশন বডি থাকে ডটেড। ইনক্লুশন বডি মানে ছোট ছোট গ্যাসের মতো স্ট্রাকচার, ছোট ছোট ফুড পার্টিকেল কিছু, ইনক্লুশন বডি বলা হয়। The specialized differentiate from the cell membrane that is called mesosome. এইটা সেল মেমব্রেনটা স্পেশালাইজড হয়েছে ফোল্ডিং করে, দ্যাট ইজ মেসোজোমস অফ প্রোক্যারিওটস, the infolding of the cell membrane সেটাই আলটিমেটলি প্রোভাইড দ্য এনার্জি। বায়োকেমিক্যাল রিঅ্যাকশন এখানেই হয়, কোথায়? মেসোজোম। বুঝতে পারলে এইটুকু? এবার দেখ সেল এনভেলপ এন্ড ইটস মডিফিকেশন। আচ্ছা তোমরা এইটুকু জাস্ট রিডিং দিয়ে নাও, একবার নিজের রিডিং দাও। আচ্ছা এই পার্টটা তোরা একটু দেখেছিস যে মোস্ট অফ দ্য প্রোক্যারিওটিক সেল পার্টিকুলারলি ব্যাকটেরিয়াল সেল হ্যাভ আ কেমিক্যালি কমপ্লেক্স সেল এনভেলপ। তো কেমিক্যালি কমপ্লেক্স সেল এনভেলপ মানে এখানে কি থাকে? নরমালি আমাদের সেল এনভেলপের সেল ওয়াল থাকে, সেখানে কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, বাট এটা কমপ্লেক্স স্ট্রাকচার আরো বেশি থাকে, যেহেতু ওদের অ্যাডভার্স কন্ডিশনে থাকতে হয়। মেথানোজেনিক ব্যাকটেরিয়া হয়, গ্রেসিয়াসে থাকে থার্মোফিলাস ব্যাকটেরিয়া হয়, অ্যাসিডিক মিডিয়ামে থাকে অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া হয়। সো এইগুলো তো কোনোভাবে সার্ভাইভ করতে পারবে না, তো সার্ভাইভ করার জন্য তার সেরকম একটা প্রোটেক্টিভ লেয়ার আছে, সুতরাং কেমিক্যালি কমপ্লেক্স সেগুলো স্ট্রাকচার। So the cell envelope consists tightly bound 3 layer, outermost glycocalyx followed by the cell wall and then plasma membrane. বাইরে glycocalyx, then cell wall, then cell membrane. এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সিকোয়েন্সিয়ালি সাজাও আউটার থেকে ইনার বা ইনার থেকে আউটার। So although each layer of the envelope performs the distinct functions, they act together single, that is protective unit. Barrier is the main কাজ, বাইরে থেকে প্রোটেকশন সেল প্রোভাইড করছে, রাইট? ব্যাকটেরিয়া ক্যান বি ক্লাসিফাইড ইনটু 2 গ্রুপস অ্যাকর্ডিং টু স্টেনিং প্রপার্টি, একটা গ্রাম পজিটিভ একটা গ্রাম নেগেটিভ, সেটা আগে বলে দিয়েছি আমরা। So glycocalyx differ in the composition thickness among different bacteria. কম্পোজিশন আলাদা হয়, থিকনেস আলাদা হয়, কেন? ওই জিন প্লাজমিড, প্লাজমিড চেঞ্জ করা এগুলো তার জিনের প্রোডাক্টের উপরে। সো ইট কুড বি loose sheath, that is called slime layer, যেটা পাতলা হয়, or sometimes it may be thick and tough, that is the capsule. The cell wall determines the shape and cell provide the strong structural support to prevent the bacteria from the bursting and collapsing. বলেছিলাম জলে থাকবে, তো জলে থাকলে কি জল ঢুকে ফুলিয়ে বাস্ট করে দিতে পারে, বা জল বেরিয়ে গিয়ে শ্রিঙ্কেজ হয়ে যেতে পারে। এই জন্য সেল ওয়াল থাকলে, যাদের সেল ওয়াল থাকবে তারা কখনো প্লাজমোলাইসিস ডিপ্লাজমোলাইসিস করবে না। একমাত্র অ্যানিমেল সেল প্লাজমোলাইসিস ডিপ্লাজমোলাইসিস হয় বিকজ দেয়ার ইজ নো সেল ওয়াল। এখান থেকে অ্যাসারশন রিজনিং আসতে পারে। তো এই জায়গাগুলোকে বাবা ক্লাসের এই জায়গাগুলোকে ফলো করবে, এই পোর্শনটা থেকে অ্যাসারশন রিজনিং আসতে পারে। কেন সেল ওয়াল বাস্ট, কেন ব্যাকটেরিয়া বাস্ট করছে না অ্যাডভার্স কন্ডিশন বা জলে থেকেও? বলে দিল একজন সায়েন্টিস্ট 5টা ব্যাকটেরিয়া নিয়ে জলে ফেলে দিল, দেখছে সেলটা বাস্ট করছে না,
আর সেই সায়েন্টিস্টই 5টা অ্যানিমেল সেল বার বেশি নিল, জলে ফেলে দিল, বাস্ট করে গেল। রিজনটা কি? সেল ওয়াল। সেল ওয়াল সেই রিজিডিটি প্রোভাইড করে, যার জন্য কি হয়, ওই সেট চেঞ্জ হয় না, বাস্ট হওয়ার গল্প নেই। ক্যাপসিউল পারমিয়েবল, না না, ফ্রিলি। সেল মেমব্রেনটা হচ্ছে সেই পারমিয়েবল নয়, সিলেক্টিভলি পারমিয়েবল। আচ্ছা, তো দ্য প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগে আমরা জানতাম সেমি পারমিয়েবল, সেমি অনলি ওয়াটার যেতে পারে না, নট অনলি ওয়াটার, সাম সিলেক্টেড মেটেরিয়াল ক্যান পাস থ্রু ইট। কিছু আয়ন চলে যেতে পারে, কিছু প্রোটিন কম্পোনেন্ট পাস করতে পারে সেল মেমব্রেন দিয়ে। এই জন্য বলা হয় সেল মেমব্রেনকে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। 4টে মেমব্রেন হয়, একটা ইম্পারমিয়েবল, কিছুই যেতে পারে না, কি? Cork, rubber, আর প্লাস্টিক, প্লাস্টিকের মধ্যে যা খুশি নিয়ে জানা ইম্পারমিয়েবল। অনেকের ব্রেনের চারদিকটা ইম্পারমিয়েবল, কিছু ঢোকে না, ঢাক করে ঢোকে বেরিয়ে, ঢাক করে ঢোকে বেরিয়ে। কার এরকম আছে ব্রেন, সেটা তুলে ফেলে দে, এরকম না। আচ্ছা, এইটা হলো ইম্পারমিয়েবল। পারমিয়েবল কারা? যারা ফ্রিলি সবকিছু যেতে পারে, সেল ওয়াল পারমিয়েবল, ফ্রিলি সব যেতে পারে। এবার যদি বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল, সেল মেমব্রেন। আর একটা হয় সেমি পারমিয়েবল, পার্চমেন্ট পেপার, সেলোফেন পেপার, এগ হোয়াইট মেমব্রেন। তোরা দেখেছিস ডিম সেদ্ধ করে ফাটাবি, ফাটালে উপরে খোলাটা যখন ছাড়ানো হয় আর একটা পাতলা লেয়ার থাকে, ওটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, শুধু ওয়াটার পাস করতে পারে, বুঝলে? So this membrane is similar to structurally the eukaryotes. Special membranous structure of mesosome is formed by extension of plasma membrane. That extension is from vesicles, tubules and lamellae. এইটা ইম্পর্টেন্ট। এই এক্সটেনশনটা যেটা হয়েছে, এটা ভেসিকলস লাইক স্ট্রাকচার, টিবিউল হতে পারে, ল্যামেলি হতে পারে। কিরকম? দেখ, টিবিউলস তাকে বলবো যেটা ব্রাঞ্চড হবে, এটা টিবিউলস। সিস্টার্নি তাকে বলবো যেটা এরকম স্যাক লাইক স্ট্রাকচার হবে, কোনো ব্রাঞ্চ নেই, এটা কি বলবো? সিস্টার্নি। আর ভেসিকলস তাকে বলবো যেটা এরকম ছোট ছোট ডটেড স্ট্রাকচার। তাহলে 3টে স্ট্রাকচারাল ডিফারেন্স বুঝতে পারলে। যেটা ব্রাঞ্চড হবে সেটা কি বলবো? টিবিউলস। যেটা ব্রাঞ্চড হবে না সেটা কি বলবো? এটা ল্যামিলি বলেছে, বা এটাকে সিস্টার্নিও বলতে পারি, এখানে ল্যামিলি বলতে পারিস। আর যেটা ডটেড স্ট্রাকচার ওটা হচ্ছে ভেসিকলস। এই স্ট্রাকচার গুলোই তুই দেখতে পাবি কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে দেখতে পাবি। সিস্টার্নি, টিবিউলস এন্ড ভেসিকলস এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। এটাই মডিফাইড হয়েছে পরে। মেসোজোম এই স্ট্রাকচার গুলো তৈরি করে, ফোল্ডিং করে করে অ্যাটাচ থাকে। এই সেল মেমব্রেনটা ফোল্ডিং হয়ে কত ছোট ছোট ব্রাঞ্চ হয়ে গেল, তাকে টিবিউলস বলছি। এরকম স্যাক লাইক স্ট্রাকচার পড়ে থাকলো ল্যামেলি বলছি। তার মধ্যে ছোট বাউল লাইক স্ট্রাকচার থাকছে, তখন তাকে আমরা ভেসিকল বলছি। তার নাম কি বলেন? সিস্টার্নি। সিস্টার্নি এখানে বলবো না, ওটা যখন প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেলে যাবো সেখানে দেখবো, ওটা লেখার দরকার নেই। হ্যাঁ, সো ডিএনএ রেপ্লিকেশন, ডিস্ট্রিবিউশন অফ ডটার সেলস, এর তার মানে এর মেন কাজটা কি? দে হেল্প ইন সেল ওয়াল ফরমেশন। তো সেল ওয়াল ফরমেশন কোথায় হচ্ছে? মেসোজোম। ডিএনএ রেপ্লিকেশন, মেসোজোম। ডিস্ট্রিবিউশন অফ ডটার সেলস, সেপারেট করা, মেসোজোম। এন্ড দে অলসো প্রডিউস দ্য এনার্জি। তাহলে এদের সমস্ত মেন গল্পটাই হেড অফিসেই, অনেকটা। হেড অফিস নয়, ব্রাঞ্চ অফিস। হেড অফিস হচ্ছে সার্কুলার ডিএনএ। সো দে অলসো হেল্প ইন দ্য রেসপিরেশন, সেক্রিশন প্রসেস, তো অনেক কাজ করে মেসোজোম। টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ প্লাজমা মেমব্রেন এন্ড এনজাইমেটিক কন্টেন্ট, এর মধ্যে এনজাইমেটিক কন্টেন্ট থাকে যেগুলো এইসব কাজগুলো করাবে। In some prokaryotes like cyanobacteria and other membranous extension into the cytoplasm called chromatophores which contain pigments. কিছু পিগমেন্ট থাকে, দেখ কোন পিগমেন্ট। কিছু ব্যাকটেরিয়া থাকে যারা ফটোসিনথেটিক করতে পারে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া আছে, কেমো অটোট্রপিক ব্যাকটেরিয়া আছে। তো যারা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, তারা কি করে? ব্যাকটেরিয়া ক্লোরোফিল রাখে, যারা সানলাইট ক্যাপচার করে ফটোসিনথেসিস করতে পারে, বুঝেছো? আবার এরা কিন্তু অক্সিজেনিক ফটোসিনথেসিস করে না। মানে কি, প্ল্যান্ট কি করে যখন ফটোসিনথেসিস করে তখন অক্সিজেন রিলিজ করে এজ এ বাই প্রোডাক্ট। বাট ব্যাকটেরিয়া, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ফটোসিনথেসিস হয় অ্যানাক্সিজেনিক ফটোসিনথেসিস, মানে অক্সিজেন তৈরি হবে না বাট ফুড তৈরি করবে। এটাকে বলা হয় অ্যানঅক্সিজেনিক বা অ্যানাক্সিজেনিক ফটোসিনথেসিস। মানে ফটোসিনথেসিস হলেই যে তোর অক্সিজেন তৈরি হবে এরকম ব্যাপার না। যদি গ্রিন প্ল্যান্ট করে
সায়ানোব্যাকটেরিয়া করে তারা করতে পারে অক্সিজেন জেনারেট, কিন্তু যারা অন্য যে ব্যাকটেরিয়া কিছু আছে যারা ফটোসিনথেসিস করতে পারে কিন্তু অক্সিজেন তৈরি করতে পারে না, এটাকে বলা হয় অ্যানাক্সিজেনিক ফটোসিনথেসিস। মাথায় ঢুকলো? আর এই পিগমেন্ট গুলো হোল্ড করে কোথায়? ক্রোমাটোফোর বা ক্রোমোফোরে। যেরকম ইউক্যারিওটিক হলে ক্লোরোপ্লাস্ট, গ্রিন কালার প্লাস্টিক, Chromoplast. সেটা জ্যান্ত পিল ক্যারোটিনয়েড কালারফুল প্লাস্টিক আদার দেন গ্রিন, এইগুলো ছিল। কিন্তু এখানে এইসব নেই, এখানে ক্রোমাটোফোর সবার নয়, কিছু স্পেসিফিক। সো ব্যাকটেরিয়া সেল মে বি মোটাইল অর নন মোটাইল, কারো ফ্ল্যাজেলা থাকবে কারো থাকবে না, যার থাকবে না দ্যাট ইজ আর্ট্রিকাস, আর যার থাকবে মনো এমপি লোপোপেরি কিছু একটা হবে। সো ইফ মোটাইল দে থিন ফিলামেন্টাস এক্সটেনশন দে সেল ওয়াল ফর্ম দ্যাট ইজ ফ্ল্যাজেলা, সেল ওয়াল থেকে ফর্ম করছে ফিলামেন্ট লাইক স্ট্রাকচার, তাকে বলা হয় ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলা যেখান থেকে তৈরি হয় সেখানে কি হয়, বেসমেন্ট যে স্ট্রাকচারটা বেসটা ব্যাসাল বডি, তারপর হুক, তারপর ফিলামেন্ট। মানে এই যে স্ট্রাকচারটা কোথায় গেল, এঁকেছিলাম না? মোটাইল মানে একবার বলুন। হ্যাঁ, বলবো। তার মানে এক্সটেনশনটা কোথা থেকে হয়েছে? সেল ওয়াল থেকে হয়েছে। তো এই সেল ওয়ালে যেখান থেকে অরিজিন করছে, এইখানে সেল ওয়ালটা তো মোটা হবে একটু না, এই সেল ওয়ালে যেখান থেকে অরিজিন করছে এই পোর্শনটা রেড করি, দ্যাট ইজ দা বেসাল বডি, যেখান থেকে তৈরি হচ্ছে। তারপরে এইটার সঙ্গে কানেক্টেড থাকছে মাঝখানে এটা হুক, যেটা অ্যাঙ্কার করে রাখছে। হুক কাজ কি? হুকিং করো, অ্যাঙ্কার করো। আর বাইরের দিকে যেটা চলে গেছে দ্যাট ইজ দ্য ফিলামেন্ট। সো যেখান থেকে অরিজিন করছে ভ্যাসাল বডি, ভ্যাসাল বডির সঙ্গে কানেক্ট রাখছে হুক, হুকটা এক্সটেনশন হয়েছে অ্যাজ এ ফিলামেন্ট। ইয়েস, স্পার্মের একটা ফ্ল্যাজেলা থাকে আর এটা মাল্টি ফ্ল্যাজেলা থাকে, তো এর একটু মুভমেন্ট আলাদা হবে, জিগজ্যাগ প্যাটার্নে মুভমেন্ট হবে। বুঝতে ইমাজিন করতে হবে অনেকগুলো একসঙ্গে নড়ছে, তো কিরকম সুন্দর করে এগিয়ে যাবে। ওই জীবন মানে জি বাংলা না দেখে এইগুলো মাঝে মাঝে, হ্যাঁ, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল প্ল্যানেট, এগুলো তো একটু একটু দেখায় আর কি। জীবন থেকে বেরিয়ে আসতে হবে। তো বুঝতে পারলে? সো ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাম ইজ কম্পোস্ট অফ থ্রি পার্টস, তিনটে পার্টস আছে। কি কি পার্টস? filament, hooks and basal wall. The filament, the longest portion extend from the cell surface, বেরিয়ে যাচ্ছে, এটা বাইরে রয়েছে, that is the filament to the outside. আর besides the flagella, pili and fimbriae also surface structure, ছোট 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 extension থাকে। The bacteria do not play any role in motility, এরা কোনো motility তে রোল প্লে করে না। So pili is a elongated tubular structure that made in the special protein, pilin বলে একটা প্রোটিন থাকে, প্রোটিনটার নাম লিখে রাখবি, pilin, pilin প্রোটিন। হ্যাঁ, আর fimbriae is a small bristle-like structure supporting the outside to the cell. Some bacteria they also help in the attachment to the rock, stream, and host tissue. কারণ ব্যাকটেরিয়া হোস্ট টিস্যুর মধ্যে ঢুকে পড়ে, কারণ সাম ব্যাকটেরিয়া প্যারাসাইটিক, অন্যের বডি ঢুকে সুন্দর করে বাঁচতে চেষ্টা করে। বুঝেছো? ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে কে? ব্যাকটেরিওফাজ। আগের দিন বলেছিলাম তোদের, সুন্দর একটা স্যাটেলাইটের মধ্যে সে টুক করে বসে পড়ে, তার জেনেটিক ডিএনএটা ঢুকিয়ে দেয়, ব্যাকটেরিয়াটাকে বাস্ট করে দেয়। সো দ্যাট ইজ দ্য ব্যাকটেরিওফাজ, ফাজ ভাইরাস। কিছু বলছো? দেখাবো, ব্যাকটেরিয়া ধরি। মোটাইল ডায়াগ্রামে দেখাতে বলছিস, বলবি যে একে দেখান। আমি তো ভাবছি ব্যাকটেরিয়া ধরে বোঝাতে হবে। তোরা খুব প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছিস তো, তাই হার্ট দেখতে চাইলে হার্ট দেখিয়ে দিলাম, ব্যাকটেরিয়া ধরে দেখাতে হবে। এই দেখ, এইরকম টিউব লাইক স্ট্রাকচার যদি হয় ছোট ছোট, তখন তাকে বলছি পিল। এটা একটু রিজিড। যদি এইটা এরকম একটু 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 ফ্লেক্সিবল হয় তখন সেটা হচ্ছে ফ্ল্যাজেল, সরি ফিমরি। আর বড় হয়ে গেলে তখন হচ্ছে ফ্ল্যাজেলা। মাথায় ঢুকেছে একটু? একটা রড লাইক ছোট্ট স্ট্রাকচার এক্সটেনশন, দ্যাট ইজ দ্য পিলিন। এটা পিলিন বলে একটা প্রোটিন দিয়ে তৈরি, একটু রিজিড আর একটু কি হয়, ফ্লেক্সিবল হয়, সেটা হচ্ছে ফ্ল্যাজেলা। বারবার বলছি, এটা হচ্ছে ফিমরি। আর সব থেকে বড় লম্বা স্ট্রাকচার সেটা হচ্ছে, মাথায় ঢুকেছে? ফিলামেন্ট থেকে এটা দড়ির মতো, মানে সুতোর মতো। সুতোর মতো। আচ্ছা, এই স্ট্রাকচারটা আমরা পড়বো অ্যাকচুয়ালি যখন আমরা আম, এই এই এটাতেই পড়বো, একটা ফ্ল্যাজেলার ক্রস সেকশন পড়বো।
সেখানে দেখবো তার মধ্যে কি রয়েছে। বলেন। স্যার বলছিলাম এই যে ফিমব্রিয়ার টিলি এইটা বাইরে আছে আর ফ্ল্যাজেলাটা শুধু ভিতর থেকে আছে। হ্যাঁ, এটা হচ্ছে বাইরে থেকে এক্সটেনশন, ছোট 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 ছোট। এদের এরকম বেসাল বডি হুক এইসব কিছু নেই, জাস্ট এক্সটেন্ডেড করেছে আউটসাইড। আর ওটা ভেতর থেকে আসছে। প্রথমে ইয়ে থাকছে বেসাল বডি, তারপরে থাকছে হুক যেটা অ্যাঙ্কার করে রেখেছে, আর বাইরে এক্সটেনশনটা হচ্ছে এইটুকু, বুঝলে? আচ্ছা, এর মধ্যে রাইবোজোম থাকে, অ্যান্ড ইনক্লুশন বডি। রাইবোজোম নিয়ে আগেই পড়ে ফেলেছি, মনে পড়ে তো? সো দে হ্যাভ 70 টাইপ অফ রাইবোজোম, যার মধ্যে দুটো ইউনিট, একটা 50S একটা 30S। অলরেডি আগে আমরা বলেছি, তাই না? রাইবোজোমস প্রোটিন সিনথেসিস করে। আচ্ছা, অনেক এখানে কি হয়, অনেকগুলো রাইবোজোম, এই যে মেয়েরা সুন্দর করে মালা পরে না পুঁথি, তোর মধ্যে দানা 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 থাকে না, কে পরে না? এমন করে দেখছে, ও দেখছে, বলছে আমি তো এসব পড়ি না। ধর এই রাইবোজোম, এই রাইবোজোম, এই রাইবোজোম, এই রাইবোজোম, রাইট? এর মধ্যে দিয়ে কে চলে গেছে? এমআরএনএ। এটা হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ এর উপরে কে লোড হয়ে গেছে? রাইবোজোম। রাইবোজোমের বড় বড় ইউনিট, এটা বড় ইউনিট, উপরটা ছিল ছোট ইউনিট। এই যে স্ট্রাকচারটা তৈরি করলো না, অনেকগুলো রাইবোজোম বলে পলি রাইবোজোম বা পলিজোম, বুঝলে? পলি মানে অনেক, পলিজোম বা পলি রাইবোজোম বলা হয়, ঠিক আছে? সো রাইবোজোম, এদের কি, এই যে এমআরএনএ, এটা তো কোথায় ফ্লোট করছে? সাইটোপ্লাজমে ফ্লোট করবে, কারণ এদের তো আর সেই ঘেরা বাউন্ডারি ফাউন্ডারি কিছু নেই। তার মধ্যে এরকম রাইবোজোম গুলো লোড হয়ে যায় প্রোটিন সিনথেসিস করার জন্য, তখন তাকে বলে পলিরাইবোজোম বা পলিজোম, ক্লিয়ারলি ভিজিবল সাইটোপ্লাজম। তো আমি কি রাইবোজোম যদি চাবি হ্যাঁ, উপরে গুলো ছোট, নিচের গুলো বড়। এমআরএনএ এগুলো কানেক্ট করছে। এমআরএনএ কানেক্ট করছে না, এমআরএনএ সরু সুতো, তার বডিতে এরকম লোড হয়ে যায়, সেখান থেকে প্রোটিন সিনথেসিস করায়। আবার প্রোটিন সিনথেসিস হয়ে গেল, খুলে বেরিয়ে আসবে, বুঝেছিস? প্রোটিন সিনথেসিস করাচ্ছে বেশ। আবার তো কাজ শেষ, বেরিয়ে আসবে, রাইবোজোম গুলো আবার খুলে চলে আসবে। আর একটা আছে ইনক্লুশন বডি, রিজার্ভ মেটেরিয়াল অফ প্রোক্যারিওট সেল স্টোর ইন দ্য সাইটোপ্লাজম। ইনক্লুশন বডি আমাদের যেরকম, যারা মাল্টি সেলুলার স্ট্রাকচার হয় তাদের স্টোর হাউস আলাদা আছে। যারা খুব বড় লোক তাদের কি হয়, থাকার ঘর আলাদা, বসার ঘর আলাদা, খাওয়ার ঘর আলাদা, ঘুমানোর ঘর আলাদা, হাঁটার ঘর আলাদা, জিম করার জন্য ঘর আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট। আমি ভাই গরিব লোক, একটা ঘরেই সব, যেই ঘরে খাবো সেই ঘরেই রান্না হবে, সেই ঘরেই সব হবে। তো তার মানে কি, এ তো গরিব লোক, এর তো একটাই কম্পার্টমেন্ট ভেতরে, তো সেখানেই সবকিছু হতে হবে। তো সেখানেই তার খাবার কিছু ভবিষ্যতে স্টোর করতে হবে। যদিও লাইফ স্প্যান কম, তবু ওরা, সবারই তো একটু মনে আশা থাকে, বা একটু বেশি মাঝে মধ্যে জমিয়ে রাখি, সেই ইনক্লুশন বডির মধ্যে কিছু ফুড ওরা স্টোর করে রাখতে পারে, বুঝলে? এইখানে দেখো, সো দিজ আর নট বাউন্ডেড বাই দ্য এনি মেমব্রেন, কোনো মেমব্রেন টেমব্রেন বাউন্ড করার দরকার নেই, জাস্ট নিয়ে জমিয়ে রাখছে, প্যাকেট প্যাকেট করছে না, রেখে দিচ্ছে। সিস্টেম, এই দেখো সাইটোপ্লাজমে যেমন ফসফেট গ্র্যানিউল, সায়ানোফাইসিয়ান গ্র্যানিউল, গ্লাইকোজেন গ্র্যানিউল, সেগুলো সব ফুড পার্টিকেল ছোট ছোট থাকছে। গ্যাস vacuoles are found in blue green algae, purple and green photosynthetic bacteria. সেগুলো ফ্লোট করতে হেল্প করে। গ্যাস থাকলে কি হবে, এটা ফ্লোট করতে হেল্প করবে বায়োন্সির জন্য। এগুলো কিছু গ্যাস ভ্যাকুয়ালসও থাকে। তো এইটুকু গেল আমাদের কি, প্রোক্যারিওটিক সেল। মাথায় ঢুকেছে কিছু? এই পার্টটা রিডিং দিয়েছিলে, এই পার্টটা দাওনি, এই পার্টটা একবার দিয়ে নাও, দিয়ে বোঝার চেষ্টা। সো আমরা এরপরে যে পার্টটা পড়ছি, দ্যাট ইজ ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল আউটসাইড থেকে ইনসাইডে ঢোকো ধীরে ধীরে করে। তো আউটসাইডে কি আর থাকে, প্ল্যান্ট সেল হলে যদি হতো সেল ওয়াল থাকবে, আর অ্যানিমেল সেল বা যে কোনো সেল হলে কমনটা হচ্ছে সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনটা প্রথমেই আমরা পড়ছি। এই সেল মেমব্রেন থেকে এই বছর কোশ্চেন এসেছিল, পুরো স্টেটমেন্ট ধরে কোশ্চেন ছিল, এই লাইনটা ছিল, এরিথ্রোসাইটিক সেলস অ্যাপ্রক্সিমেটলি 52% প্রোটিন থাকে, এই লাইনটা ছিল। ফসফোলিপিড বাইলেয়ার হয়, এই লাইন দিয়ে কোশ্চেন ছিল। সুতরাং পুরো এনসিইআরটি লাইন তোলা ছিল। চলো আগে বেসিক ডায়াগ্রাম একটা ড্র করব, আমার সাথে ডায়াগ্রামটা ড্র করো।